নভেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান আলোচনা করব। এর উত্তরগুলো খাতায় সুন্দর করে রাখতে হবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। 1 নম্বর প্রশ্ন কি বলেছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। এখানে একটা প্রশ্নের সাথে 4টে করে উত্তর রয়েছে, যে উত্তরটা সঠিক তাকে নির্বাচন করে লিখতে হবে। দেখো 1-1 কি বলেছে, সৌর জগতের বহিস্থ গ্রহগুলির যে বৈশিষ্ট্যটি থাকে না সেটি হলো ক এরা আকারে বড়, খ এদের নির্দিষ্ট কক্ষপথ আছে, গ এরা কঠিন শিলায় গঠিত, ঘ এরা সূর্য থেকে অনেক দূরে অবস্থিত। তো এখানে সঠিক উত্তর হবে গ এরা কঠিন শিলায় গঠিত। 2 নম্বর, সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হলো ক মকর ক্রান্তি রেখা, খ কর্কট ক্রান্তি রেখা, খ কুমেরু বৃত্ত রেখা, ঘ সুমেরু বৃত্ত রেখা। সঠিক উত্তর হবে খ কর্কট ক্রান্তি রেখা। মানবিক সম্পদের একটি উদাহরণ হলো ক সূর্যালোক, খ প্রাকৃতিক গ্যাস, গ দক্ষতা, ঘ ভূতাপ শক্তি। সঠিক উত্তর হবে গ দক্ষতা। 4 নম্বর, বিষুব রেখায় ধ্রুব তারার উন্নতি কোণ হলো ক 0 ডিগ্রি, খ 90 ডিগ্রি, গ 60 ডিগ্রি, ঘ 45 ডিগ্রি। সঠিক উত্তর হবে ক 0 ডিগ্রি। 5 নম্বর, ভূ আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয় ক স্তূপ পর্বত, খ ভঙ্গিল পর্বত, গ গ্রস্ত উপত্যকা, ঘ মহাদেশ। সঠিক উত্তর হবে খ ভঙ্গিল পর্বত। 6 নম্বর, ঠিক জোটটি নির্বাচন করো। ক তিস্তা নদী জোয়ারের জলে পুষ্ট, খ দার্জিলিং জেলা দৈনিক উষ্ণতার প্রসার বেশি, গ মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা জল ধারণ ক্ষমতা কম, ঘ পাইন ম্যানগ্রোভ উদ্ভিদ। এখানে সঠিক উত্তর হবে গ মালভূমির ল্যাটেরাইট মৃত্তিকা জল ধারণ ক্ষমতা কম। 7 নম্বর, অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো ক সর্বোচ্চ অক্ষরেখার মান 0 ডিগ্রি, খ প্রতিটি অক্ষরেখা মহাবৃত্ত, গ অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল, ঘ প্রতিটি অক্ষরেখার পরিধি সমান। উত্তর হবে গ অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল। 8 নম্বর, বিদার আগ্নেয়পথের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হলো ক স্তূপ পর্বত, খ লাভা মালভূমি, গ পর্বত বেষ্টিত মালভূমি, ঘ আগ্নেয়গিরি। সঠিক উত্তর হবে খ লাভা মালভূমি। 9 নম্বর, ঠিক জোটটি নির্বাচন করো। ক দামোদর নদী পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল, খ কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান, গ পর্জল মৃত্তিকা পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল, ঘ অ্যালপাইন উদ্ভিদ সুন্দরবন অঞ্চল। তো সঠিক উত্তর হবে খ কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান। এবার দেখো 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। 2-1, দ্রাঘিমা রেখাগুলি নিরক্ষ রেখাকে ড্যাশ কোণে ছেদ করে। এখানে উত্তর হবে সমকোণে। 2-2, আবহাওয়া বিকারগ্রস্ত শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার উপর যে শিথিল আবরণ তৈরি করে তাকে ড্যাশ বলে। এখানে হবে রেগলিত। 2-3, দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো ড্যাশ। তো উত্তর হবে তিস্তা। এবার দেখো 3 নম্বর, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। 3-1, নিরক্ষ রেখায় অভিকর্ষের মান সর্বাধিক, এটা ভুল। 3-2, কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে আয়ন বায়ু বাম দিক বেঁকে প্রবাহিত হয়, এটা ভুল হবে। 3-3, অচিরাচরিত শক্তির একটি উৎস জোয়ার ভাটা শক্তি, এটা ঠিক। 4 নম্বর, একটি বা দুটি শব্দে উত্তর দাও। 4-1, কোন স্থানের দ্রাঘিমা 24 ডিগ্রি পূর্ব হলে ওই স্থানটির প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত হবে? তো উত্তর হবে কোন স্থানের দ্রাঘিমা 24 ডিগ্রি পূর্ব হলে ওই স্থানটির প্রতিপাদ স্থানের দ্রাঘিমা হবে 180 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি সমান সমান 156 ডিগ্রি। 4-2 নম্বর, একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো। উত্তর হবে একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম হলো তিব্বত মালভূমি।
4.3 কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহাওয়া বিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়? উত্তর হবে আর্দ্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহাওয়া বিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়। এবার দেখো 5 নম্বর, সংক্ষিপ্ত উত্তর দাও। 5-1 কোনো একটি নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠার শর্তগুলি উল্লেখ করো। উত্তর হলো কোনো একটি নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠার শর্তগুলি হলো 1 কার্যকারিতা, 2 উপযোগ্যতা বা অভাব মোচনের ক্ষমতা, 5-2 জিপিএস এর দুটি ব্যবহার উল্লেখ করো। উত্তর হবে জিপিএস এর দুটি ব্যবহার হলো 1 ভূপৃষ্ঠের কোনো স্থানের সঠিক অবস্থান ও উচ্চতা নির্ণয়, 2 যানবাহন চলাচলের সঠিক দিশা দেখাতে। 5-3 নম্বর, নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকারক প্রভাবগুলি কি কি? তো উত্তর হবে নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি হলো নিম্নরূপ। 1 কৃষি জমিতে সেচের কাজে অতিরিক্ত নদী ও খালের জল ব্যবহারের ফলে জমি লবণাক্ত হয়ে পড়ে। 2 নদী ও খালের জল অতিরিক্ত ব্যবহারে নদী ও খালের নাব্যতা কমতে থাকে। 3 শিল্পক্ষেত্রের বর্জ্য নিষ্কাশনে নদী ও খালের জল অতিরিক্ত ব্যবহারে জল দূষণের মাত্রা বৃদ্ধি পায়। 4 পরিবহনের কাজে নদী ও খালের জলকে অতিরিক্ত ব্যবহারের ফলে জলের দূষণের মাত্রা বৃদ্ধি পায়। এবার দেখো 5-4 নম্বর, আবহাওয়া বিকারে প্রাণীদের ভূমিকা উদাহরণ সহ আলোচনা করো। উত্তর হবে মৃত্তিকায় বসবাসকারী বহু প্রাণী তাদের বাসস্থান তৈরির জন্য শিলার যান্ত্রিক আবহাওয়া বিকার ঘটায়, যেমন খরগোশ, ইঁদুর, ক্যাকশিয়াল, পেডি কুকুর, কেঁচো প্রভৃতি প্রাণী সরাসরি শিলার মধ্যে গর্ত করে শিলাকে চূর্ণ বিচূর্ণ করে। আবার প্রাণীদের বজ্র পদার্থ এবং মৃতদেহ নিঃসৃত জৈব অ্যাসিড শিলার রাসায়নিক বিয়োজনে সাহায্য করে। এবার দেখো 6 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6-1 আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কেন? উত্তর হলো আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কারণ আমরাও পৃথিবীর আবর্তন গতির সঙ্গে সমান গতিতে ঘুরছি, তাই আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না। এবার দেখো 6-2 নম্বর, পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। উত্তর হলো পৃথিবীর প্রায় 90% লোক সমভূমি অঞ্চলে বাস করে শুধুমাত্র জীবন ধারণের পক্ষে অনুকূল প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ থাকার জন্য, যেমন 1 কৃষিকাজের সুবিধা, নদী গঠিত সমভূমি অঞ্চল উর্বর পলিমাটি দিয়ে গঠিত বলে পৃথিবীর অধিকাংশ কৃষিকাজ সমভূমি অঞ্চলে হয়ে থাকে। 2 শিল্প স্থাপনের সুবিধা, শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের সহজলভ্যতা, উন্নত পরিবহন ব্যবস্থা, ঘন জনবসতি ও চাহিদাযুক্ত বাজার সমভূমি অঞ্চলে থাকায় এখানে ধাতব এবং কৃষিভিত্তিক উভয় প্রকার শিল্পই স্থাপিত হতে দেখা যায়। 3 নম্বর, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, সমতল ভূ প্রকৃতির কারণে সড়কপথ ও রেলপথ সহজে নির্মাণ করা যায়, ফলে এক স্থান থেকে অন্য স্থানের মধ্যে সহজে পরিবহন ও যোগাযোগ রক্ষা সম্ভব হয়েছে। 6-3 আগ্নেয় পর্বত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য লেখো। তো প্রথমে এইভাবে ছক করে নিবে, বিষয় দিবে। উৎপত্তি, আগ্নেয় পর্বতের ক্ষেত্রে লিখবে অগ্ন্যুৎপাতের কারণে লাভা, সিন্ডার ও ভস্ম সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়। ক্ষয়জাত পর্বতের ঘরে লিখবে প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের ফলে এই পর্বত গঠিত হয়। পরের পয়েন্ট, শক্তি, অন্তর্জাত শক্তি এই পর্বত সৃষ্টির জন্য দায়ী, বহির্জাত শক্তি এই পর্বত সৃষ্টির জন্য দায়ী। আকৃতি, আগ্নেয় পর্বত শঙ্কু আকৃতির হয়, প্রধানত গম্বুজের মতো হলেও যে কোনো আকৃতির হতে পারে। এবার দেখো 7 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 7-1 চিত্রসহ নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ দাও। ক দিগন্ত রেখা, খ ধ্রুব তারা। প্রথমে তোমাদের বইয়ের থেকে এই ধরনের একটা ছবি তোমরা এঁকে নেবে। তারপরে ক নম্বর দিয়ে দিগন্ত রেখা, কোনো বড় ফাঁকা মাঠে দাঁড়ালে দূরে মনে হয় আকাশ মাটিতে মিশে গেছে, তেমনি সমুদ্র তীরে দাঁড়ালে দূরে মনে হয় জল আকাশকে ছুঁয়ে আছে। পৃথিবী গোলাকার বলেই এটি ঘটেছে। পৃথিবীর গোলাকার বলেই ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় দিগন্ত রেখার বিস্তৃতি
তত বাড়ে এবং আকৃতিও বৃত্তচাপের মতো হয়। তারপরের প্রশ্নের জন্য এইভাবে একটা ছবি এঁকে নেবে, তোমাদের বইয়ে আছে। ধ্রুবতারা, উত্তর গোলার্ধে ধ্রুবতারাকে আমরা নিরক্ষরেখার 0 ডিগ্রি কোণে দেখি। নিরক্ষরেখা থেকে যত উত্তরে যাওয়া যায় ততই ধ্রুবতারা উঁচুতে উঠতে উঠতে উত্তর মেরুতে দেখি একেবারে মাথার উপর 90 ডিগ্রি। পৃথিবীর সমতল হলে সকল স্থান থেকেই ধ্রুবতারাকে একই উন্নতি কোণে দেখা যেত। এবার দেখো 7-2 নম্বর, উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যের ফলে শিলা আবহাওয়া বিকারগ্রস্ত হয়। চিত্রসহ ব্যাখ্যা করো। অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ায় শিলা কিভাবে বিয়োজিত হয়, উদাহরণ সহ লেখো। উত্তর হলো, উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যের ফলে যান্ত্রিক আবহাওয়া বিকারে তুষার খণ্ডীকরণ প্রক্রিয়াটি বিশেষভাবে প্রাধান্য লাভ করে থাকে। এই প্রক্রিয়ায় অতিরিক্ত শীতলতার সংস্পর্শে এসে উচ্চ পার্বত্য অঞ্চলে শিলা ফাটলের মধ্যে আবদ্ধ জল বরফে পরিণত হয় এবং আয়তনে বেড়ে ফাটলের গায়ে প্রচণ্ড চাপ দিতে থাকে। দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়াটি চলতে থাকলে শিলার ফাটলটি আরও বেড়ে যেতে থাকে এবং অবশেষে মূল শিলা দেহ থেকে শিলা স্তর খণ্ড খণ্ড হয়ে ভেঙে পড়ে। অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতিতে শিলা মধ্যস্থ লৌহযুক্ত খনিজের সাথে অক্সিজেন রাসায়নিক বিক্রিয়ায় শিলার বিয়োজন ঘটিয়ে থাকে। এই প্রক্রিয়ায় লোহা ফেরাস অক্সাইড থেকে ফেরিক অক্সাইডে পরিণত হয় ও শিলা সহজেই ভঙ্গুর হয়ে পড়ে। এই প্রক্রিয়ায় শিলার উপর হলদে বাদামি ছোপ বা মরচে পড়তে দেখা যায়। বাজছে 6:40। হাট 45 দুপাক। এবার উদাহরণ, উড়িষ্যার বোলানি ও ঝাড়খণ্ডের দক্ষিণাংশের কিরিবুরু লৌহ সমৃদ্ধ উচ্চভূমিতে অক্সিডেশন বা জারণ প্রক্রিয়া লক্ষ্য করা যায়। এবার দেখো 7-3 নম্বর, পশ্চিমবঙ্গের জলবায়ু কিভাবে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয়। উত্তর হলো, মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। যেমন 1, ঋতু পরিবর্তন। মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের ওপর ভিত্তি করে পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল ও শীতকাল এই 4টি প্রধান ঋতু পর্যায়ক্রমিকভাবে পরিলক্ষিত হয়। 2 নম্বর, অনিশ্চিত, অনিয়মিত ও অসম বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গের মোট বৃষ্টিপাতের প্রায় 90% ঘটে মৌসুমী বায়ুর আগমনে, কিন্তু মৌসুমী বায়ু খামখেয়ালি প্রকৃতি হওয়ায় এর প্রভাবে পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত যেমন অনিশ্চিত তেমনি অনিয়মিত। 3 নম্বর, আর্দ্র গ্রীষ্মকাল, শুষ্ক শীতকাল। গ্রীষ্মকালের শেষে দক্ষিণের সমুদ্র থেকে মৌসুমী বায়ু প্রচুর জলীয় বাষ্প নিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে এবং সমগ্র পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়। তাই পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল আর্দ্র প্রকৃতির। আবার শীতকালে পশ্চিমবঙ্গ থেকে মৌসুমী বায়ু দক্ষিণ দিকে ফিরতে থাকে। স্থলভাগ থেকে প্রবাহিত এই বায়ুতে জলীয় বাষ্প থাকে না বলে বৃষ্টির সম্ভাবনা থাকে না, তাই শীতকাল শুষ্ক প্রকৃতির হয়। 4 নম্বর, বিপরীতমুখী বায়ু প্রবাহ। মৌসুমী বায়ুর আগমনকালে পশ্চিমবঙ্গে বায়ু প্রবাহ দক্ষিণ থেকে উত্তরমুখী এবং প্রত্যাগমনকালে উত্তর থেকে দক্ষিণমুখী হয়। 5 নম্বর, উষ্ণতা। মৌসুমী বায়ুর আগমনের সঙ্গে সঙ্গে আকাশ মেঘে ঢেকে যায়, বৃষ্টিপাত ঘটে, ফলে উষ্ণতা অনেকটাই কমে যায়। তোমাদের এখানে যেভাবে উত্তরগুলো করে দিলাম তোমরাও খাতায় সেভাবে উত্তরগুলো করে রাখবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখতে থাকো।